শুভ সন্ধ্যা, শুভ বসন্ত সন্ধ্যা এবং একই সাথে আজকে প্রকৃতিতে ভালোবাসা দিবস। সব কিছু শুভেচ্ছা একসাথে, ওই যে রবীন্দ্রনাথের গানের মতো ভালোবাসি ভালোবাসি, এই সুরেতে আমরা সারাক্ষণ বাঁশি বাজাবো। আমাদের সাথে অতিথিরা আছেন, অতিথি পর্বে যাচ্ছি, আমাদের সাথেই থেকে বন্ধুগণ। ডান দিকে আছেন সাফিয়া শামা আপা, কো ফাউন্ডার এবং সিইও চলযাই ট্যুরস লিমিটেড। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য, মানে আজকের আড্ডাটাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। খুব ভালো থাকবেন। কিছুক্ষণ আমরা একেবারে অন্য জগতে চলে যাব। নিশ্চয়ই। মাঝখানে আছেন রুমা মোদক, নাট্যকার এবং কথা সাহিত্যিক। কেমন আছেন? ভালো আছি। ভালোবাসায় আছেন? নিশ্চয়ই, ভালোবাসা ছাড়া কি মানুষ বাঁচতে পারে? নিশ্চয়ই, একদম। ওই যে যদিও ফিল্মে কথা হয়ে যাবে, তারপরে ফিল্মের একটা গান আছে না, ভালোবাসা ছাড়া আর আছে কি। হ্যাঁ, আজকে আমরা সেই ভালোবাসার সাথে একেবারে মাখামাখি হয়ে যাব। আর তারপরে আছেন জোহরা হোসেন জেমি, সঙ্গীত শিল্পী। তার মানে আমরা সুরে সুরেও আজকে ভালোবাসাকে। ইনশাআল্লাহ। শুরুতেই কি একটা গান হবে? হ্যাঁ, একটা ভালোবাসার সুন্দর একটি গান করি আমি। একদম, যেহেতু আজকের বিষয়টাই আমাদের ভালোবাসায় বসবাস। তুমি আমার এমনই প্রেম যাবে না ভোলা, তুমি আমার এমনই প্রেম যাবে না ভোলা, হাজার জনের ভিড়ে তুমি আছো হৃদ জুড়ে, তুমি শুধু তুমি একজনা, তুমি আমার এমনই প্রেম যাবে না ভোলা। সবুজ জামান ভাইয়ার কথা এবং সুর, খুব সুন্দর একটি গান, ভালোবাসা। হ্যাঁ, অসাধারণ। এবং আজকের আড্ডাটা দারুণভাবে, মানে একেবারে শুরুতেই জমে গেছে। মানে পারদ আছে না, ছাই করে উপরে উঠে যায়। তো জেমি আপুর গান এরকমই একটা ব্যাপার। আমি এই দিক থেকে আসি, আবার পরিচয় এই দিক থেকে গিয়েছিলাম। রুমা মোদক নামটার সাথে এত পরিচিত এবং অনেক পরে দেখা হলো, কিন্তু মনে হচ্ছে না যে অনেক পরে দেখা হয়েছে, মনে হচ্ছে কত জন্মের পরিচয় ছিল। তাই এটাই বোধহয় ভালোবাসা। এটাই ভালোবাসা, একদম। তো উনি তো গানে গানে ভালোবাসা জানালেন। এবার আপনার লেখালেখির ভালোবাসাটা কীরকম, মানে ঘরে কীরকম এবং বাহিরে পাঠকের কাছে কীরকম? লেখালেখির ভালোবাসা, এই যে আপনি বললেন যে নামটা এত পরিচিত, আসলে এই কথাটার মধ্য দিয়েই মানে প্রকাশ পেল যে ভালোবাসাটা কেমন। মানে আমি রুমা মোদক মানুষ চিনেই তো লেখা দিয়ে, লেখাকে ভালোবাসে বলেই আমাকে ভালোবাসে, নাহলে ব্যক্তি আমাকে খুঁজেতে কেউ ভালোবাসবে না, মানে এত সাধারণভাবে ভালোবাসতো না। হয়তো একটা ব্যক্তিগত পর্যায়ে মানুষের ভালোবাসা থাকে, সম্পর্ক হয়, অনেক কিছুই হতে পারে, কিন্তু লেখক হিসেবে যে ভালোবাসা আমি পাই সেটা তো অতুলনীয়। আর বলা যায় যে যারা লিখে বা উনি শিল্পী, উনি গান যেই মানে নিজের আত্ম উপস্থিতির বাইরে যে একটা আলাদা পরিচয়, সেই পরিচয়টা দিয়ে যে ভালোবাসা অর্জন করা যায় মানুষের কাছ থেকে, সেটার জন্য কিন্তু মানুষের একটা লোভ থাকে যে অনেক মানুষ আমাকে ভালোবাসবে, আমার লেখার জন্য ভালোবাসবে, আমার গানের জন্য ভালোবাসবে। তো এখানে আসলে সবকিছুর পিছনে আসলে মানুষের ভালোবাসাটাই কাজ করে। একদম, ধন্যবাদ শ্যামা আপা। তো ওনার ভালোবাসা ওনার কাছে ছুটে ছুটে আসে, যেহেতু ওনার লেখা মানুষ পড়ে। আর ওনার গানের সুরে তো অনেক সময় ভ্রমরও মনে হয় ফুল বাগান ছেড়ে দূরে আসে। কিন্তু আপনার ভালোবাসাটা, আমার যেটা মনে হচ্ছে যে আপনি ভালোবাসা খুঁজে বেড়ান ভ্রমণের মাধ্যমে। হ্যাঁ, অনেকটা তাই। আমার মানে প্যাশনের জায়গা এবং ভালোবাসার জায়গা হচ্ছে ট্রাভেলিং। আমার প্রফেশন এটা, আমার চলযাই ট্যুরস লিমিটেড, এটা মানে আমাদের কাজই হচ্ছে মানুষকে ভালোবেসে ভালোবাসা বিতরণ করা থ্রু আপনার ট্রাভেলিং। সো আমি নিজে ভীষণ পছন্দ করি, আমার মানে সত্যি আমার ভালোবাসার জায়গা হচ্ছে ভ্রমণ। এবং আরেকটা আমার ভীষণ ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা হলো আমার ফিটনেস, এবং আমি নিজে সেটা করতে ভীষণ পছন্দ করি, বিকজ আমি মনে করি যে একটা মানুষকে নিজেকে ভালোবাসা সবার আগে জরুরি। এবং একটা মানুষ তখনই নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসবে যখন সে নিজেকে সুস্থ,
সবল রাখবে। একদম। তো সুস্থ সবল রাখার জন্য কি দরকার আমাদের, খুব আমাদের এভরিডে লাইফটা খুব সিস্টেমেটিক ভাবে চালানো দরকার, যেটাকে বলি আমরা ডিসিপ্লিন ওয়েতে চালানো দরকার। সেটা খাওয়ার মাধ্যমে হোক, সেটা ভ্রমণের মাধ্যমে হোক, কিংবা ঘুমিয়ে হোক। হ্যাঁ, ঘুম একটা মানুষের ভীষণ জরুরি, যদিও এটাকে আমরা খুব গুরুত্ব দিই না। নেগলেক্ট করি যে ঘুম একটা একটা প্রাকৃতিক জিনিস, মানে আমরা তো ঘুমাবো, কিন্তু মানুষকে এটা বুঝতে হবে যে আপনি যদি আপনাকে ভালোবাসেন তাহলে আপনাকে প্রপার রেস্ট নিতে হবে। একটা মানুষ যদি প্রপার রেস্ট না নেয় তাহলে কিন্তু সে পরবর্তী সময়ে সে তার ইভেন সে গায়িকা হোক কিংবা লেখিকা হোক, তার যে ক্রিয়েটিভিটিটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে না। সো আমি একটু হলেও বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, বাধাপ্রাপ্ত হবে অফকোর্স। আপনি যদি আপনার বডিকে, কিংবা আপনি যে প্রফেশনে আছেন, এই যে আপনি একটু না, আজকে, অনেকটাই। হ্যাঁ, আপনি যেদিন দেখবেন যে আপনি ঠিকমতো ঘুমাতে পারছেন না, ঘুমাতে না পারলে তো আমি কোনো কাজই করতে পারি না। পরদিন কিন্তু আপনার ব্রেন ফাংশন করবে না ঠিকমতো। সো আমার ভালোবাসার জায়গাগুলো এখানে, মানে এটাকে আপনি সেলফ লাভ বলতে পারবেন, বা অথবা এটাকে সেলফ লাভের সাথে সাথে আমি যখন এটাকে স্প্রেড করব মানুষের কাছে, আপা যেরকম বললো যে মানে সাহিত্যের মাধ্যমে বা লেখার মাধ্যমে মানুষের কাছে পৌঁছায়, কিন্তু আপনি যখন নিজেকে ভালো রাখবেন তখন কিন্তু আপনার এই জিনিসগুলা বিকাশ পাবে, বের হয়ে একদম, আসবে। একদম। সো আমার কাছে ভালোবাসাটা ঠিক ওই জায়গাটাতে। অর্থাৎ প্রথমে একটা নিজেকে মানুষের ভালোবাসা। কিনা সকালে ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত প্রতিটা পদে ভালোবাসা, ভালোবাসা এবং হ্যাঁ, ভালোবাসা। রাইট। মানুষ কিন্তু অন্যকে ভালোবাসে তার নিজেকে ভালোবাসে বলেই। মানে আমি আসলেই। আগে বলি আমি আমাকে ভালোবাসি বলে আমি আরেকজনকে ভালোবাসতে পারি, কারণ তাকে ভালোবাসতে আমার ভালো লাগছে, তাকে ভালোবেসে আমি আনন্দ পাচ্ছি, আমি তৃপ্তি পাচ্ছি। কাজেই সবার আগে আসলে অর্থাৎ ওই কিনা self হ্যাঁ, যে love ভালোবাসা টাকে- অনেকটা ব্যাংক অ্যাকাউন্টের মতো। আমি ভালো মানে থাকার জন্য আরেকজনকে যার কাছে যত ভালোবাসছি। আছে সে তত আরেকজনকে দিতে হ্যাঁ, পারবে। আমাদের শিল্পীর কাছে আবার চলে আসি। এই জিগজ্যাগ কি মনে হচ্ছে? ভালোবাসা ভালোবাসায় বসবাস আজকের আড্ডা, এবং এই যে তিনজন, আপনারা তিনজন, আমি একজন, চারজন, কিছু পরে জুমে যুক্ত হবে। তো এই ভালোবাসায় বসবাসটা আমাদের কেমন হচ্ছে, কেমন হবে, কেমন হওয়া উচিত? আপুদের কথা, আমি আসলে ওনাদের অনেক জুনিয়র। ভালোবাসা আমি ওনাদের থেকে কিছুটা শিখলাম। ভালোবাসা আসলে ঠিক কি, এটা সত্যি যে মানুষ নিজে ভালো না বাসতে পারলে নিজেকে আসলে অন্যকে ভালোবাসা যায় না, এবং আমরা তখনই ভালোবাসবো অন্যকে যখন আমরা নিজেকে বেশি ভালোবাসবো। নিজেকে ভালো না বেশি অন্যকে ভালোবাসা যায় না। এবং গানকে আমি যথেষ্ট ভালোবাসি। আমার বয়স যখন 4 বছর তখন থেকে আমি গান করি, আমার বাবার কাছে গান শিখেছি। আমি পিরোজপুরের মেয়ে, ওখানে খুব ছোট একটা শহর ভান্ডারিয়া, ওখানে খুব তখন গান নিয়ে খুব ছিল যে টিচার পাওয়া, গান করা। আমি খুব ভান্ডারিয়াতে খুব পপুলার ছিলাম যেহেতু আমি গান করতাম। তো আমার বাসায় সবসময় গান চর্চা হতো। আমার বাবা বাইরে থেকে এসে পড়ালেখার কথা জিজ্ঞেস না করলে আমাকে গানের কথা জিজ্ঞেস করতো সবসময়। হ্যাঁ, হলো এমন হলো 11টার সময় পরিবার পাওয়া, এরকম বাবা পাওয়া তো একটা বিশাল ভাগ্যের ব্যাপার। আমার বাবা মা অসাধারণ, যদিও আম্মু মারা গেছেন গত এপ্রিলে। আমরা এটা নিয়ে খুব ব্যথিত, কিন্তু গান তবুও আমি চালিয়ে গিয়েছি। আম্মু মারা যাওয়ারও মনে হয় 7-8 দিন পরেও আমি এমন হয়েছে আমি স্টেজে দাঁড়িয়ে গান গাচ্ছি এবং আমার চোখ দিয়ে পানি পড়ছে, বাট এটা দর্শক বুঝতেছে না যে আমি কান্না করতেছি, কেন করছি। হ্যাঁ, বাট গানটা আসলে খুব ভালোবাসার একটা জায়গা। একদম একদম। পড়াশোনা করেছি আমি মিউজিকে, সরকারি সঙ্গীত কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছি মিউজিকে। তার মানে পুরো গানের অনুষঙ্গেই সব সময়, আছেন। সব হ্যাঁ, সময়। গানটা এমন একটা যেটা কিন্তু দুঃখ পেলেও গাওয়া যায়, আবার একদম। আনন্দে তো অবশ্যই গাওয়া যায়, দুঃখেরও গান আছে। হ্যাঁ, তো একদম। আমরা একটা বসন্তের গান শুনি, বাজে কোনো, যেটা ভালোবাসার, হ্যাঁ, জেমির ভালোবাসা আচ্ছা। যেটা, সেটা। বসন্তের গান গাইবো, ভালোবাসার গান তো একটা গাইলাম। আহাজি বসন্তে কত ফুল ফোটে, কত বাঁশি বাজে, কত পাখি গায় আজি বসন্তে। খুব সুন্দর একটি গান। বাহ, একদম অসাধারণ। হ্যাঁ, মিষ্টি, হ্যাঁ, দেখতেও মিষ্টি এবং শুনতেও মিষ্টি। আমি কি বলবো, আপনাকে সবসময় টিভির পর্দায় দেখেছি, শিল্পকলায়ও অনেকবার দেখা হয়েছে, হয়তোবা ওরকম আপনার মনে নেই।
বাট আপনার নামটা খুব সুন্দর। আহা, আমার একটা ছোট ভাই ছিল, ও যদিও গত হয়েছে খুব ছোটবেলায়, ওর নাম বকুল ছিল, আহারে। যার কারণে আপনাকে যখন আমি শিল্পকলায় দেখতাম আমার খুব ভালো লাগতো। তো অনেক অনেক ভালোবাসা আসলে পরে বলি, দুঃখের কথাগুলো পরে বলি আসলে। হ্যাঁ, একটু বিরতির সময় হলো, আমি বিরতি চেয়ে আসি। সময় হলো একটুখানি বিরতিতে যাবার, এবং আশা করছি সাথেই থাকবে এবং শেষ পর্যন্ত সাথে থাকবে। ফিরে এলাম ভালোবাসায় বসবাস করব বলে, এবং ভালোবাসাতেই আজকে আমাদের সকল কিছু উৎসর্গকৃত। ভালোবাসাই থেকে তোমরাও আমাদের জন্য ভালোবাসা রেখো। এদিক থেকে তাহলে আবার আমি এদিকে আসি। শ্যামা আপা কি যেন বলছিলেন, একটা ভালোবাসার দিবস, মানে কেন দিবস লাগবে অথবা দিবস একটা থাকবে, এ ব্যাপারে আপনার কি মতামত? আমার ভালোবাসা রোজ দিনই হয়, ভালোবাসার জন্য আলাদা হ্যাঁ, কোনো কারণ দিবসের ভালোবাসা ছাড়া তো বাঁচা যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জায়গাতেই তো ভালোবাসা আছে। আছে। যে এক কাপ চা খাচ্ছি, সে এক কাপ চায়ের একদম, মধ্যেও কিন্তু একদম। ভালোবাসা আছে, এক চুমুক চায়ের মধ্যে ভালোবাসা আছে। সো আলাদা করে আপনি এটা আসলে পারসেপশন কে কিভাবে নিচ্ছে। আমার কাছে দিবসটা ভালো লাগে, ভালো লাগে এই জন্য যে একটা সেলিব্রেশন এটা আমার কাছে। একদম, যদিও এটার মধ্যে অনেক ব্যবসায়িক অনেক ব্যাপার স্যাপার আছে, ব্যাপার যে চলে ভালো এসছে। একটা দিবস যখন তৈরি হয় সেই দিবসের পিছনে অনেক ক্যাপিটালিজমের অনেক সম্পর্ক আছে। বাট ওই দিকটায় না যেয়ে যদি আমি খুব ফাইন লাইনে যদি আমি ভালোবাসা দিবসকে দেখতে চাই, আমার কাছে মনে হয় যে খুব কাছের কোনো কাউকে আমি তোমাকে ভালোবাসি এই কথাটা বলার জন্য যদি একটা দিন থাকে, খারাপ কি? স্বচ্ছন্দ হয় ব্যাপারটা। হ্যাঁ, সেই দিনটা উপলক্ষে আমি আরেকবার করে তাকে আমি বলতে পারলাম যে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বা শুভ ভালোবাসা দিবস। সেইটা আমি আমার মেয়েকে বলতে পারলাম, আমার ছেলেকে, কিংবা আমার বন্ধুকে, বা খুব কাছের যদি কেউ থাকে তাকে আমি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলতে পারলাম। সো আমার কাছে যে এই যে দিবসগুলো আসে, ভ্যালেন্টাইন্স ডে, ফাদার্স ডে, মাদার্স ডে, আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দিবসই হচ্ছে দরকার আছে, উদযাপন করতে ভালোই লাগে, জীবনের একটা অনুষঙ্গ। অনুষঙ্গ একটা ভালো লাগার। এই যে যেমন আজকে ভালোবাসা দিবসের জন্য আজকে আমরা এখানে এসেছি, বসেছি। আমরা তিনজনে বসছি, আপনার সাথে গল্প করছি, নেক্সাস টিভিতে আসছি, এই উপলক্ষেই তো এই যে আড্ডাটা, হ্যাঁ সেটাই। অন্যদিন হয়তো অন্য বিষয় হতো, অন্য বিষয় নিয়ে হতো। অন্য কথা বলতাম, কিন্তু আজকে আজকে শুধুই বিশেষ করে, ভালোবাসাবাসীর। হ্যাঁ বিশেষ করে ভালোবাসায় বসবাস শব্দটা আমার মাথায় মানে রাত থেকে গুনগুন করছে। আর যখন দেখলাম যে একজন সঙ্গীত শিল্পী আছে, বললাম যে আগে গিয়েই গান শুনতে হবে। ধন্যবাদ শ্যামা আপা। রুমা মোদক, আপনার কাছে দিবস কি মনে হয় বা কেমন লাগে? ভালোবাসা দিবস, হ্যাঁ যে ওইটা কোনো দিবস, আমরা হ্যাঁ, অনেক সেটাই। দিবসই তো পালন করি। আজকে যেহেতু ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে আমরা বলছি, ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্সের বাংলা করে নিয়েছি আমরা ভালোবাসা দিবস। আসলে দুটো বিষয় আমি মনে করি যে ভালোবাসা তো আসলে প্রতিদিনই আমরা ভালোবাসি, এই কথাগুলো নিয়ে এখন দেখবেন যে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটু কন্ট্রোভার্সি হয় যে ভালোবাসা তো প্রতিদিনই হয়, প্রতিদিনই হ্যাঁ, থাকে, হ্যাঁ, এটার জন্য হ্যাঁ। বিশেষ তাহলে দিবস আলাদা করে লাগবে আবার কেন, দিবস মায়ের কেন? জন্য মা দিবস কেন লাগবে, বাবার জন্য বাবা দিবস কেন লাগবে? আসলে এটা তো আসলে একটা গ্লোবালাইজেশনের যুগ, আমরা তো আসলে এই পৃথিবীর নেটওয়ার্কের থেকে বের হতে পারি না। তো মানে উন্নত দেশ মানে পাশ্চাত্যের কিছু কালচার আমাদের মধ্যে চলে আসে, আমরা দেখি, বা আমাদের কিছু কালচারও হয়তো ওরা আমরা নেয়। ভালোবেসেই তো নিয়েছি। হ্যাঁ সেটাই বলছি আমি, যে ভালোবেসে যদি ভালো কিছু আমরা নেই একটু সেলিব্রেট করার জন্য, তো অসুবিধাটা কোথায়? ভালোবাসার জন্য একটা সেটাই। দিন থাকতে তো কোনো অসুবিধা নেই। যাকে সেটাই। প্রতিদিন একই সাথে আমরা একই ছাদের নিচে আছি, হয়তো একটা দিনে বিশেষ করে একটুখানি বললাম ভালোবাসি, একটু গিফট দিলাম, একটা ফুল দিলাম, একটু ভালো খাওয়াই তো হলো। আমি তো কিছু অসুবিধার দেখি না। আমাদের প্রতিটি দিনই ভালোবাসা, কিন্তু একটা বিশেষ দিন থাকলে অসুবিধাটা নাই। একদম। আর একটা কথা আমি বলতে চাই, আমাদের কিন্তু একটা নিজস্ব ভালোবাসার দিন ছিল, পহেলা ফাল্গুন। তো ওই 14 ফেব্রুয়ারি আমাদের দেশে মানে আসার আগে, ভ্যালেন্টাইন ডে আসার আগে, মানে আমরা ওইটাকে চিনে ওঠার আগেই কিন্তু আমাদের পহেলা ফাল্গুন ছিল। তো ওরা হলো যে ভালোবাসা দিবস একটা লাল গোলাপ দিয়ে জানায়, আমরা হলুদ শাড়ি পরি, গাঁদা ফুল পরি, কিন্তু আমাদের নিজস্ব ভালোবাসার দিন কিন্তু ছিল। তো ভালোবাসার ওই যে আমাদের একটা নিজস্ব রং, তো দুইটা মিলেমিশে এখন একটা সুন্দর একটা কম্বিনেশন দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, তো আমি এটাকে খুবই এপ্রিসিয়েট করি। একটা দিন যদি সবাই সবাইকে শুধুই ভালোবাসে, ঘৃণা তো করছে না, ভালোবাসছে, আমি অবশ্যই এটাকে এপ্রিসিয়েট করি, দিনটাকেও এপ্রিসিয়েট করি।
ধন্যবাদ রুমাপা। আর জেমি, এই যে কথা বলতে বলতে পহেলা বসন্ত চলে এলো, পহেলা ফাল্গুন, তো ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশ, মানে 6টা ঋতু পৃথিবীর আর কোথাও নাই, কিন্তু একটা ঋতু বসন্তকাল যেটা আসে পহেলা ফাল্গুন। হ্যাঁ, তো এই যে দিবসটা আমাদের কালচারে চলে এসেছে, এটাকে কিভাবে বারবার উদযাপন করলে ভালো লাগবে? আর অবশ্যই আরেকটা বসন্তের গানও সেই সাথে বলতে হবে। আমি আপনারা যেটা বললেন, পাশ্চাত্য কিছু সংস্কৃতিকে আমরা ভালোবেসে গ্রহণ করেছি, এটা আসলে আমি বলবো সত্যি। যেমন আমরা হচ্ছি বাঙালি, আমরা একটু কালচার প্রিয় মানুষ, মানে একটু আনন্দ ফুর্তি হবে, যেমন আমরা খুব সিম্পল জিনিস কিনে খুব মাতামাতি করতে, 12 মাসে 13 পার্বণ কথাটা, হ্যাঁ, খুব মাতামাতি করতে পছন্দ করি। সামান্য একটু পিঠা নিয়েও আমরা খুব উৎসব করি। একটু বাসায় বানালে হয়তো একে ওকে প্রতিবেশীকে পাঠানো, মানে আমরা একটু পেলেই আমরা উদযাপন করতে পছন্দ করি, কিছু পেলেই হলো। এবং আমার পার্সোনাল মতামত হচ্ছে আমরা আসলে ভালো জিনিসটাকে গ্রহণ করব সব সময়, সেটা উদযাপন করে হোক, মনে ধারণ করে হোক, আমরা ভালোটাকে গ্রহণ করব এবং খারাপটাকে বর্জন করব। ভালোবাসা দিবস, বসন্ত, এগুলোকে আমরা উদযাপন করি, আমাদের খুব ভালো লাগে। পথে সবাইকে দেখি একটু সুন্দর শাড়ি, একটু এবং মাথায় অনেকে ফুলের মুকুট পরে আজকাল, হ্যাঁ, একটু ঘোরাঘুরি দেখতে ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়, খারাপ থাকা যায় না, তাই না? মানে ভালো লাগার একটা, মানে এই যে সুন্দর সবাই সাজছে বা সবাই বের হচ্ছে, আপনি এই যে একটা উৎসবের রং, আপনি কিন্তু ওখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবেন না। একদম, আপনার মন খারাপ থাকলেও দেখবেন যে ওদেরকে দেখে আপনার মন ভালো হয়ে যাচ্ছে। একটু মন খারাপ নিয়ে বাসা থেকে বের হয়ে ওদেরকে দেখে মনে হয় বাহ, জীবন কত রঙিন। আমার কাছে মনে হয় আরেকটা জিনিস যেটা হচ্ছে যে এই যে উৎসবগুলো যখন আসে, যখন বিশেষ করে ঋতু ভিত্তিক, যখন রঙের বৈচিত্র্যগুলো আসে, বিশেষ করে ফাল্গুন বলেন বা শরৎ বলেন বা বর্ষা বলেন, প্রত্যেকটা ঋতু কিন্তু এক একটা আলাদা আলাদা রং নিয়ে আসে। আপনি দেখবেন যে ওই সময়টা আপনি নিজেকে, আপনার মন খারাপ থাকলেও ইচ্ছে করবে যে আমি ওই দিনটাতে আমি একটু হলুদ শাড়ি পরবি, কিংবা বৃষ্টি হলে মনে হবে যেন একটু নীল পরি, বা যখন কাশফুল ফুটে তখন মনে হবে যেন একটু সাদা শাড়ি পরে আসি। হ্যাঁ, সে এই যে ঋতুর সাথে সাথে আমাদের সাজসজ্জা তো অবশ্যই আপনার নিজের ভিতর থেকে আপনাকে ভালো লাগার জন্ম দিবে, এবং এই ভালো লাগা থেকেই তো ভালোবাসাটা আসে। তো আমার কাছে মনে হয় যে ঋতু বৈচিত্র্যের দেশ যেটা আপনি বললেন যে বাংলাদেশ, এবং বাংলাদেশের ঋতুগুলো যখন ফিরে ফিরে আসে, শীতের সময় দেখবেন যে আপনি যখন শীত থাকে তখন কিন্তু আপনার উজ্জ্বল কালার পরতে ভালো লাগবে, তখন একটু ড্যাম কালার না পরে, অফ কালার না পরে আপনি যখন একটু উজ্জ্বল কালার পরবেন, কারণ শীতটাতে একটু উষ্ণতা, শুষ্ক একটা মনের মধ্যে একটা উষ্ণতা, ওই সময়টা একটু উজ্জ্বল, একটু লাল কিংবা একটু কালারফুল জিনিস, ব্রাইট জিনিস যদি পরে থাকেন, আপনার মনের ভিতরে ভালো লাগা জন্ম দিবে। অনেক আলোতে থাকতে আপনার ভালো লাগবে, চুলার পাশে, আগুনের পাশে বসে হাত সেঁকতে ভালো লাগবে, পিঠা খেতে ভালো লাগবে। এটা ভেবে পেতাম না যে বরফের উপরে যখন নায়িকারা গান গায় তখন কেন তারা লাল শাড়ি পরে। কম্বিনেশন এখন বুঝতে পারি যে একটা ওয়ার্ম একটা ফিল দেওয়ার জন্য ওরা এই কালার, চোখের একটা শান্তি, সাদার মধ্যে লাল, সেটাই। বাহ, গান থেকে আমরা সরে গিয়েছি, কিন্তু ফাঁকি দিলে হবে না। সুন্দর একটি গান করি, রুনা লালা ম্যামের গান, অনেক আগের গান, 80 দশকের, কয়েকটা লাইন করছি। ও বন্ধুরে, প্রাণ বন্ধুরে, কবে যাব তোমার বাড়ি, পিন্দিয়া গোলাপি শাড়ি, টিকলি মাথায় ঘুমটা দিয়া রে। ও বন্ধুরে, প্রাণ বন্ধুরে, আমি বধূ সেজে বসে আছি তোমার পথ চেয়ে, তুমি আসবে কবে, বাজবে সানাই যাবে আমায় নিয়ে। শয়না আমার শয়না যে আর পারি না যে আর থাকতে একা ঘরে, থাকতে একা ঘরে। ও বন্ধুরে, প্রাণ বন্ধুরে। অনেকদিন পরে গানটা শুনলাম, হয় না, গান চিরন্তন, এই গানগুলো চিরন্তন, ক্লাসিক আসলে একদম। খুব মানে আসলে আমার ঠান্ডা লেগে গিয়েছে, বসন্ত
একটু না, ঠান্ডা কিছু একটু গরম, কিছু মনে হ্যাঁ হচ্ছে আবার না। খুবই ঠান্ডা লেগেছে, বাট আমি তাও গান গাইতে মন চাচ্ছে যে না একটু গান এটা- করি, এটা সবার খুব- ভালো লাগবে। এটা একটু খুব ভালো লক্ষণ, তাই না? অনেক শিল্পীকে কিন্তু গান গাইতে বলে আমার গলা বসে গেছে, হ্যাঁ। না না আমি তো কোনো সেদিক থেকে পরিস্থিতিতে জেমি তো পুরাই মানে তার মানে ভালোবাসাই, ও আমাদেরকে ভালোবাসা দিচ্ছে, ভালোবাসা নিচ্ছে, ভালোবাসাই বসবাস একেবারে আমাদের আড্ডার সাথে দারুণ ভাবে মিলে গেছে। আমি গান নিয়ে ছোট একটা কথা বলি। আসলে গান একটা থেরাপি, থেরাপি, সঙ্গীত মিউজিক একটা থেরাপি therapy। বলে একটা থেরাপি। আমি একটা হসপিটালে, আমার মেজো খালা অসুস্থ ছিলেন, তখন রোগীরা খুব কাতরাচ্ছিলেন, কেউ কষ্ট পাচ্ছিলেন, কথা বলছিলেন। আমার হঠাৎ করে মনে হলো আমি একটা গান করি। তো আমি আমার মেজো খালাকে সামনে রেখে বলে আম্মা তুমি, ওনাকে আমি আম্মা ডাকতাম, তো আমি বললাম আম্মা তুমি একটা গান শোনাই, তোমার ভালো লাগবে। তো আম্মা বললেন আচ্ছা ময়না শোনাও। আমি যখন গান গাইলাম আমারও পরানো যাহা চায়। আহা, আপা বিশ্বাস করেন, প্রত্যেক অসুস্থ ব্যক্তি তারা না সবাই সাইলেন্ট, কেউ হাসতেছে, কেউ খুশি। মানে আমার মনে হলো কি, আমার গায়ের কাটা দিচ্ছে, মনে হলো কি যে ওদের কিছুক্ষণের জন্য না ওদের অসুস্থতা ওরা ভুলে গেছে। বাহ, এরকম মানে আমার এত ভালো লেগেছে যে আসলে গান একটা থেরাপি। এবং আমি যখন গান নিয়ে পড়াশোনা করছিলাম তখন পাশ্চাত্যের কিছু সঙ্গীতের বই পড়ছিলাম, ওখানেও সেম কথা আছে, গান একটা থেরাপি। একদম। মানে সুর এমন একটা জিনিস যে মর্মে পশিল বলে একটি শব্দ আছে, যে মর্মে কিন্তু সবকিছু ঢোকে না, সুরটা একটু অনেকটা মানে চিকন পিনের মতো আমার ধারণা, যে আস্তে করে প্রবেশ করে এবং অনেকক্ষণ সেটার অনুরণন রয়ে যায়। গান সুরের বিপরীত শব্দ হলো অসুর। অসুর, অসুর ভাবলে আমাদের কি মনে হয়? ভয়ঙ্কর, সেই রকম একটা বিকট একটা চেহারা, বিভৎস একটা কিছু আমাদেরকে এখন এসে আক্রমণ করবে, আহত করবে, এরকম একটা। কাজেই মানে অসুরের বিরুদ্ধে সুর নিয়েই আমাদের লড়াই করতে হবে। মানে সুরই আমাদের আরাধ্য, সুরই আমাদের আশ্রয়। মানে এইটা তো ঠিক, যখন দেখবেন যে আপনার ভীষণ কোনো একটা মুহূর্ত, যে মুহূর্তটা তাতে আপনার খুব ভালো লাগছে, আপনি কিন্তু প্রত্যেকটা মানুষ আমার মনে হয় নিজের অজান্তেই সে গুনগুন করে করতে করে বসে। একদম, হ্যাঁ, এমনকি একদম খুব শিশুরা ভালো লাগার একটা সময়, মানে যারা গান, যাদের গলা বেসুরা গলা, গান বেরোয় না গান, তারপরেও কিন্তু আমরা গুনগুন করে গান গাইতে থাকি, বা একটা গান চলতে থাকলে সেটার সাথে সাথে তাল মেলাতে থাকি। কোনো আনন্দের সময় আমরা গান গেয়ে উঠি। আমার কাছে সেরকম গানটাকে যেরকম মনে হয় যেন খুব আনন্দের প্রকাশ, ঠিক একইভাবে আমার কাছে নাচটাকেও খুব আনন্দের প্রকাস মনে হয়। নাচ তো একেবারে আদি শিল্প বলা চলে। মানুষ যখন মুস্তফা মনোয়ার স্যার বলতেন যে মানুষ তো চার পেয়েছিল, তো মানুষ যখন হাত ছেড়ে উঠলো তখন হাত নেড়ে নেড়ে দেখলো যে সুন্দর, তো এইটাই নৃত্য। এবং মানুষের যে কোনো আনন্দে, আদি ভাষা যে কোনো আনন্দে যে একটা লাভ দেয়, সেটাও আনন্দ এবং সেটাও নৃত্য। তাহলে আমি একটু অনধিকার চর্চা করেই ফেলি, যেহেতু বললেন যে মানুষের মনে সবসময় গুনগুন করে একটা গান চলেই আসে, তাই না? তা আমরা তো শ্যামাকে পেয়েছি, শ্যামার গান শুনতে, জেমিকে পেয়েছি, জেমির গান শুনবই। আমি শ্যামা আপার কাছ থেকে 2 লাইন শুনতে চাচ্ছি, রাজি সবাই? আমি তো গান গাইতেই পারি না, আমার আমি বেসুরা, আমার একদমই বেসুরা গলা। আপনি যদি আমাকে বলেন, আমি আপনাদের ইসের সামনে এখন আমি 3টে স্কোয়াট বা পুশ আপ দিয়ে আমি দেখিয়ে দেব, ওইটাতে আমি অনেক পারদর্শী। বা আপনি যদি বলেন আপনাকে নিয়ে আমি এক্ষুনি আমি অ্যান্টার্কটিকা চলে যাব, ওরে বাবা, সেইটা যদি বলেন আমি করে দিতে পারবো, কিন্তু গান আমার গলা দিয়ে বের হবে না। আচ্ছা, তাহলে ওই কথা রইলো যে আমি অ্যান্টার্কটিকা যাচ্ছি, হ্যাঁ, কিন্তু কোন কবিতা কিছু মনে পড়ছে? আমার কিছুই না। আমার যেটা হয় যে একদম আমার ভালো লাগার আরেকটা জায়গা হচ্ছে, যেটা আপা নিজেও করেন, আমার যে কোনো বিষয় নিয়ে, যেমন আমি খুব শরীরচর্চা বলেন বা ভ্রমণ বলেন, সেগুলো নিয়ে আমি খুব লিখতে পছন্দ করি। তো আমার যখন নিজে সময় পাই, কাজের বাইরে, অফিসের বাইরে, বাসায় আমি যতক্ষণ সময় পাই, ঘুম থেকে উঠে খুব প্রথম আমার ঘুম ভাঙার পরে হাফ অ্যান আওয়ার আমি, বা 1 আওয়ার, ডিপেন্ড করে আমার স্ক্যাজুয়ালের উপরে, আমি চেষ্টা করি কিছু লিখতে নিজের জন্য। মানে আমার কোনো প্রকাশনা বা কিছু নাই, সেটা কবিতার হতে পারে, বা সেটা কোনো পার্টিকুলার কোনো টপিকের উপর হতে পারে, বা সেটা আমার কোনো ভ্রমণ কাহিনী হতে পারে, লিখে রাখি। ঠিক আছে, আমরা এসে শুনবো। এবং আরেকজন তো আছেনই, ভয় পাচ্ছি। না না না, ভয় পাওয়ার কিছু নেই। আমি মোটামুটি আরেকটা বিরতির সময় হয়ে গেল, ফিরে এসে আবারও ভালোবাসায় আড্ডা জমিয়ে দেব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে।
এই আশ্বাস নিয়ে বিরতিতে যাচ্ছি। যথারীতি ফিরে এলাম। লেডিস ক্লাবের আড্ডার এই যে পানসি নাও, তাতে এখন আমরা ভালোবাসার জলে অবগাহন করছি, তাই তো? রুমাপা বলেন, উনি তো লেখালেখি করে ওনার মনের স্বাদ যা আছে, যা কিছু আছে তা একেবারে বের করে দেয়, উগরে দেয়। তো উনি গান শোনাবেন না, অ্যান্টার্কটিকায় নিয়ে যাবেন আমাকে? এখন আপনি কি শোনাবেন? বা একটু দিয়ে রাখলাম, বুকিং দিয়ে রাখলাম। হ্যাঁ, আমরা একসাথে আমরাও যুক্ত হব। হ্যাঁ, জেমিকেও লাগবে গান শুনতে। হ্যাঁ, জেমি হবেন তো না? আপনাকে তো লাগবেই, গান শুনতে হবে। আর থেরাপির কথা বলছিলেন জেমি, আর হলেন উনি বললেন সকালবেলা উঠে প্রতিদিন লিখেন আর কি। তো আমি যেহেতু নিজে লিখি, তো আমার কাছে মনে হয় লেখাটাও ওয়ান কাইন্ড অফ থেরাপি। মানে হয় কি, মন যখন ভার হয়ে থাকে বা কোনো একটা লেখা মাথায় চেপে থাকে, বা কোনো কারণেই, সাংসারিক কারণে, পারিবারিক কারণে, অফিসিয়াল কারণে, যে কোনো কারণেই যদি মানে খুব একটু মানে টেনশন থাকে, মন ভার হয়ে থাকে, আমার কাছে মনে হয় যে লেখা একটা বিরাট আশ্রয় আমার কাছে। মানে ওখানে গিয়ে আমি যদি লিখতে পারি, কয়েক পাতা লিখলে আমার মনটা হালকা হয়ে যায়। এটাও ওয়ান কাইন্ড অফ থেরাপি আমার কাছে। এবং যখন লিখতে পারি না, তখন বুঝতে পারি যে লেখার জন্য একটা ছটফট মনে হয় যে অক্সিজেন পাচ্ছি না। কাজে ওইটাও একটা দম ফেলার জায়গা, আমাদের নিঃশ্বাস নেওয়ার জায়গা, আমাদের নিজেকে ওই যে আমার মুক্তি আলোয় আলোয়ের মতো লেখার কাগজে আসলে আমরা নিজেকে মুক্ত করে দিতে পারি। সাংসারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে যে কাজগুলো আমরা পারি না, যত রকম নিজেকে যতটা বন্দি মনে হয়, লেখার কাগজে গেলে আমাকে নিজেকে খুব মুক্ত মনে হয়। আসলে এটা আমার কাছেও একটা থেরাপি। যে এত অস্থিরতা থাকে মানে আমাদের চারিদিকে, সবকিছু থেকে নিজেকে বিচ্ছিন্ন করা যায়, এই অস্থিরতার মাঝখানে লেখার কাজ বা যেটা করতে ভালোবাসে, যেহেতু আজকে ভালোবাসায় মাখামাখি দিবস, যেটা করতে ভালোবাসে সেই কাজটা করার মাধ্যমে নিজেকে সকল রকম অস্থিরতা থেকে দূরে রাখা যায়। আমি দেখেছি যে রান্না করতে ভালোবাসে, এবং তারও রকম রান্নার কাছে গেলে, রান্না করতে গেলে মনটা ভালো হয়ে যায়। হ্যাঁ, এটাও কিন্তু একটা আর্ট, বিরাট একটা আর্ট রান্না করা। তার মানে সে প্রাচীন সব শিল্পের সাথে আছে। আচ্ছা, আমাদের সাথে জুমে যুক্ত হয়েছে মিষ্টি আপু আছে, আকলিমা আপা, সুরমা আপা। কে কথা বলবেন আনমিউট করে? সুরমা আপা। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা আপু। সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা এবং ভালোবাসার শুভেচ্ছা রইল। আমি আজকে ফাল্গুনের একটু গান করব। বাহ, মেঘনা চাইতে বৃষ্টি। হ্যাঁ, আমাদের তিনজন বন্ধু আছেন, অতিথি বন্ধু, তাদেরকে শুভেচ্ছা দিন গানে গানে। ফাল্গুন হাওয়ায় হাওয়ায়, ঠান্ডা লাগছে তো, সরি। না, অসুবিধা নেই। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছে যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছে যে দান। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমরা তো আসলে পুরো গানটাই শুনতে চাই, কিন্তু আমাদের সময় তো সংক্ষিপ্ত থাকে। এখানে আরো আকলিমা আপা আছেন, আনমিউট করে কথা বলেন। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সকলকে ফাগুন এবং ভালোবাসার শুভেচ্ছা। আজকে দিনের সবাইকে মানে ফাগুনের সাজে সেজেছে, তাই সবাইকে একটু অন্যরকম নতুন নতুন লাগছে। কারণ ফাগুনে তো আমাদের গাছে গাছে নতুন পাতা গজায়, নতুন ফুল ফুটে, সেই সাথে আমাদের মনেও নতুন করে ভালোবাসার জন্ম নেয়। তাই সকলকেই ভালো লাগছে। তা আমি আজকে ভালোবাসার দিনে, ফাগুনের দিনে, ফাগুন নিয়ে, বসন্ত নিয়ে এই 4 লাইন নিজের লেখা একটু কবিতা বলতে চাচ্ছি। থ্যাংক ইউ, বলুন। বসন্ত এলো, বসন্ত এলো দক্ষিণা হাওয়ায়, ফুলের ঘ্রাণে ভরে ওঠে মায়া, কোকিল ডাকে বনের ছায়ায়, রঙিন স্বপ্ন ঝরে হৃদয়, সবুজ পাতায় নতুনের গান, বসন্ত মানে জীবনের টান। এইটুকুই ছিল আমার। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মিষ্টি আপা।
আপু শুভ সন্ধ্যা, শুভ শুভ সন্ধ্যা। বসন্ত, অনেক অনেক ভালোবাসা আপনাদের তিনজন অতিথি সহ বকুল আপাকেও। ওকে, নিলাম, গ্রহণ করলাম। এখন আমাদের জন্য কি উপহার আছে বন্ধুদের জন্য? বন্ধুদের গান খুব ভালো লাগলো, ও বন্ধুর এই প্রাণ বন্ধুরে আমি শুনলাম, চা ছিটছিলাম ছুটে যে অতিথির গান শুনলাম, অনেক ভালো লাগলো। তো কি আর ভালোবাসা, তো আমি গান দিয়ে দিয়ে বলবো, দুটো লাইন কি বলবো দুটো আপু? লাইন, হ্যাঁ দুটো লাইন। ও এখন ফাগুন হৃদয়ে আমার বিরহের আগুনে পুরিনি সেদিন। এখন ফাগুন হৃদয়ে আমার বিরহের আগুনে পুরিনি সেদিন। লা 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 ও আ আ আ। বাহ, আপু আরো তো গাইতে ইচ্ছা করছে, সময় চমৎকার তো কম চমৎকার, আপনাদের। হ্যাঁ সেটাই। হ্যাঁ, আর নাহিদা আপা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম শুভ সালাম। বসন্ত, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকে দুটোই একসাথে। একসাথে, তো হ্যাঁ। ভালো, সবাইকে ফাগুনি শুভেচ্ছা। তো আসলে আজকে ভালোবাসা তো আমাদের আসলে আজকে বিশেষ দিন, ভালোবাসার ছড়া আর সারা জীবনই আমাদের জীবনে সবার ভালোবাসার ছড়াছড়ি থাকে। থাকুক। তো রাগে অভিমানে, মান অভিমান সবাই মিলেই কিন্তু আমরা সবাই, পরিবার বন্ধু বান্ধব সবাই মিলে কিন্তু আমরা ভালোবাসায় বসবাস করি। সেটা যেভাবেই হোক, ভালোবাসাটা সবার মধ্যেই বিরাজ করে। এবং সবাইকে সতত করুক। ফাগুনের হ্যাঁ, ভালোবাসা শুভেচ্ছা। হ্যাঁ, এই যে হাসি মুখ, এটা দেখেও আমাদের ভালো লাগছে, হৃদয়ে ভালোবাসা জাগছে। অনেক অনেক ধন্যবাদ। ফিরে এলাম স্টুডিওতে। আমরা কোথায় ছিলাম? সবসময় কার কাছে ভালোবাসাতেই ছিলাম? আছি। ভালোবাসাতেই একদম, বসবাস একদম। করছি আমরা। এটা খুব দারুণ উত্তর হয়েছে। হ্যাঁ, গান। আমরা এবার ফেব্রুয়ারি, কিন্তু 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের মাস, কিন্তু হ্যাঁ, আমাদের নতুন একটা কাজ চলছে, দলীয় একটা কাজ, খুব সুন্দর ভাষা দিবস নিয়ে গান। এই ফেব্রুয়ারি, এই ফাল্গুনে আমাদের হ্যাঁ। ভাষা দিবস, মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস। তো খুব সুন্দর, মাসটা আসলে পুরোটাই একটা সুন্দর একটা মাস। তো আমরা কিছু কাজ করছি, এবার ভাষা নিয়ে দুই লাইন শোনাই, দুই লাইন গান শোনাই আমি আমাদের সবুজ ভাইয়ার কথা সুরে। ওনার আগেও একটি গান করেছিলাম আমি, প্রথম গানটা। হ্যাঁ। উনি খুব সুন্দর একটি খুব সুন্দর কথা, হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর। ভাষা নিয়ে একটি গান উনি রচনা করেছেন, লিটু ভাইয়া পরিচালনা করছেন। দুই লাইন শোনাই আমি। মাগো তোমার কোলে শুয়ে আমি মামা বলে ডাকি, মাগো তোমার কোলে শুয়ে আমি মামা বলে ডাকি। বাংলা আমার মায়ের ভাষা, আমি কি ভুলিতে পারি, আমি কি ভুলিতে পারি মাগো 21শে ফেব্রুয়ারি। খুব সুন্দর একটা গান। কি অসাধারণ না? যেমন সুন্দর কথা, তেমন সুন্দর, খুব সুন্দর। আর ও যে মা বললো, মনে হলো যেন, আমি জানি না আপনাদের কি হ্যাঁ, মনে আমারও, হয়েছে, মানে হঠাৎ করে- আমার মার মুখখানা একদম মানে ঝাট করে চোখের সামনে ভেসে উঠেছে। আরেকটা ভালোবাসার জায়গা একদম, হচ্ছে মা। হ্যাঁ। এটা নিয়ে কিছু মানে বলেন আমার তো কাছে শামা মনে আপা? হয় যে নিজের মা এবং আমি নিজে মা হিসেবে মা, মানে এবং আমার মেয়ে আমার দ্বিতীয় মা। সো এই মা এবং ভালোবাসা, যে মাতৃত্বের যে ভালোবাসা, একটা হচ্ছে যে আমি সন্তান হিসাবে আমি মাতৃত্বের একটা ছায়া পেয়েছি আমার মায়ের কাছ থেকে, এবং আমি নিজে মা হিসাবে আমি যে ছায়াটা দিয়েছি আমার ছেলে মেয়েকে, সেই জায়গাতে আমার কাছে এই ভালোবাসাটুকু না, আমার কাছে মনে হয় যেন নিখাদ ভালোবাসার যেটাকে বলে, যেটার মধ্যে একেবারে, যার কোনো তুলনা স্বার্থপরতা নেই, নাই, তুলনা বা নেই। এইটুকু ভালোবাসার মধ্যে আমার কাছে মনে হয় যে সারা পৃথিবীতে এই একটা ভালোবাসা যেখানে মনে হয় যে একদম নিখাদ, যেটাকে বলবো যে এই ভালোবাসা অটুট এবং জন্মগতভাবে পেয়ে এসছে। অন্যান্য ভালোবাসাগুলো তো অর্জন করতে হয় কোনো না কোনো কিছুটা, ভাবে, হ্যাঁ। সেটা নারী পুরুষের ভালোবাসা হোক, প্রকৃতির ভালোবাসা হোক, কিংবা আপনি আপনার জীবন সঙ্গিনী যে থাকে তার
তার থেকে যে গাছ, ভালোবাসা ফুল, লতা পাতা সবকিছুতেই, যেটাই হোক হ্যাঁ, সেটা একটু দিয়ে তারপরে পেতে মানুষের যে হয়। ভালোবাসাগুলা, সেই ভালোবাসাগুলা কোনো না কোনো একটা জায়গায় যে নিজেকে তৈরি করতে হয় বা আপনাকে প্রুভ করতে হয়, বা সেটা ওই যে বললাম যে অর্জন করতে হয়। কিন্তু একটা ভালোবাসা যেটা হচ্ছে যে আমি মা হিসেবে যে ভালোবাসাটা, এবং সন্তানের হ্যাঁ, মা সন্তানের ভালোবাসাটা, যেটা মনে হয় যেন মানে আমার কাছে মনে হয় যেন সৃষ্টিকর্তা এটা একদম দিয়েই অসীম পাঠিয়েছেন। কৃপায়, অসীম হ্যাঁ। কৃপায় এই উপহারটা আমাদের জন্য পাঠিয়েছেন। আচ্ছা আপা, আমাদের বিরতির সময় হয়েছে, আবারও যাচ্ছি, একটু পরেই ফিরবো। আমাদের সাথেই থাকতে হবে এবং ভালোবাসায় বসবাস করতে হবে। নিঃস্বার্থ ভালোবাসায় ছিলাম আমরা আড্ডায়, এবং নিঃস্বার্থ ভালোবাসায় আবারও অবগাহিত হতে চাচ্ছি। আমাদের সাথেই থাকতে হবে। ফিরে এসেছি বিরতি থেকে। আচ্ছা, কি আমরা কোথায় ছিলাম? মায়ের ভালোবাসায় ছিলাম। আসলে এই মায়ের ভালোবাসার কোনো তুলনা হয় না। যেমন মায়ের গান শুনিয়েছে, তাতে দেশমা ছিল এবং নিজের মাও ছিল। আচ্ছা, আরেকটা মানুষ সংসারে যিনি সারাক্ষণ হাল ধরে রাখেন, বাবা। নীরবে, একদম বাবাকে নিয়ে কিছু বলতে হবে। হ্যাঁ, সেটা আমি ওনার কথা শুনতে শুনতে আমি ভাবছিলাম যে এই যে বাবা এবং মায়ের ভালোবাসা, ভালোবাসা যদি আমরা বলি যে নিঃস্বার্থ ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা, বাবা এবং মায়ের ভালোবাসা, মানে সন্তান যদি অপরাধী হয়, সন্তান যদি অন্যায় করে, তবুও যাদের ভালোবাসা কখনোই ফুরায় না, সারা জীবন, মানে তারা যতদিন বেঁচে থাকেন সন্তানকে ভালোই বাসেন, সন্তানকে ভালোবেসে আশ্রয় দেন। আমি ওনার কথার সঙ্গেই সুর মিলিয়ে বলতে চাই যে সব ভালোবাসার মধ্যে একটা দেনা পাওনা থাকে, একটা হিসাব নিকাশ থাকে, নানা কিছু থাকতে পারে, কিছু না কিছু থাকতে পারে, কিন্তু একমাত্র বাবা মায়ের ভালোবাসা, সন্তানের সাথে যে ভালোবাসা, সেটা আমার সন্তানের সাথে আমার, আবার মানে আমার বাবা মায়ের সাথে আমার, দুটোই হতে পারে আর কি। তো এখানে কিন্তু আমি একটুখানি এই ভালোবাসাটার মধ্যে আমি একটুখানি মানবিকতাও দেখি। তো এখন সেই মানবিকতাটা কেমন, আমি যদি বলি যে আমরা প্রকৃতির সন্তান সবাই, যে কথাটা আপনি বলছিলেন যে মানুষ চার পেয়ে জীব ছিল, তো আসলে এই প্রাণী জগতে মেরুদণ্ডী অনেক চার পেয়ে জীব আমরা দেখি, বা চার পেয়ে ছাড়াও মানে অমেরুদণ্ডী সরীসৃপ যাই দেখি না কেন, সবারই সন্তান হয়। সন্তান জন্ম দেওয়া একটা জৈবিক প্রক্রিয়া। প্রাণী জগতে সব প্রাণী সন্তান জন্ম দেয়, কিন্তু এই যে মা হয়ে ওঠা, বাবা হয়ে ওঠা, এই বিষয়গুলো শুধুমাত্র মানুষের মধ্যেই থাকে, মানুষই উপলব্ধি করতে পারে। আর অন্যরা যা করে, হয়তো মানে দুধ দিয়ে সন্তান লালন পালন করে, বা যেভাবেই সন্তান লালন পালন, গরুর দুধ খেয়ে বাছুর বড় হয়, বিড়ালও তার বাচ্চাকে লালন পালন করে, বা কুকুরও তার বাচ্চাকে লালন পালন, কিন্তু মানুষের যে লালন পালনটা একটু আলাদা। আমরা যে মা হয়ে মানে আমার সন্তানকে যেভাবে ভালোবাসতে পারি, আমরা কিন্তু আরেকজনের সমবয়সী একটা শিশু দেখলো একইভাবে ভালোবাসতে পারি। আর এই যে বললেন বাবা, পিতা হয়ে ওঠা, আমি তো মনে করি যে এটা হলো মানুষের সভ্য হওয়ার একেবারে চরম একটা পর্যায়, যে আমি বাবা হয়েছি, একটা দায়িত্ব নেওয়া। প্রকৃতি কিন্তু পুরুষকে কোনো দায়িত্ব দেয়নি, দেখেন চিন্তা করে, কিন্তু সে দায়িত্বটা নিচ্ছে। এই যে সংসারের হাল ধরে রাখা, সন্তানের হাল ধরে রাখা, বা একটা পরিবারের কর্তা হিসেবে সমস্ত দায় দায়িত্ব ঘাড়ে নেওয়া, এটা কিন্তু বিশাল বড় একটা মনুষ্যত্বের কাজ, মানবিকতার কাজ। একদম, মানে হঠাৎ করে একটা মানুষের, সে কারো বন্ধু ছিল, কারো ভাই ছিল, কারো স্বামী ছিল, কিন্তু সন্তান যখন একজন স্ত্রী সন্তান দিল, তখন বাবা বিশাল দায়িত্ববান একজন মানুষ হয়ে গেল। এবং আমাদের ঘরে যে বুয়ারা কাজ করতে আসে, আমি মাঝে মাঝেই দেখি যে তাদেরকে ফেলে পুরুষরা চলে গেছে, তাদের সন্তান রেখে হয়তো আরেকটা বিয়ে করে ফেলেছে, তো তারা কি করতে পারছে সেই পুরুষকে? মানে ওরা নিজেরা পরিশ্রম করে সন্তান লালন পালন করছে, মানে এটা বাধা সম্ভব না যদি না উনি নিজেই করতে পারছে না। দুহাত তো এই যে মানবিকতা, এই যে মহত্ব পুরুষরা অর্জন করেছে সভ্যতার, এই জন্য আমি বাবাদেরকে আসলে মায়েদের থেকে বেশি নাম্বার দিতে চাই, তিনি বাবা হয়ে উঠতে পেরেছেন, যারা বাবার দায়িত্বটা পালন করছেন। যারা করছেন অবশ্যই তাদেরকে, আর যারা করছেন না তাদেরকে তো আমি পশুর মতোই দেখি, যে পশু যেমন কোনো দায়িত্ব পালন করে না, সন্তানের কোনো দায়িত্ব নেয় না, আমি তাদেরকে একই পাল্লাই তুলেই মাপি, একই রকম ভাবেই তাদেরকে আমি মনে করি আর কি। তো এই ভালোবাসাটা আমরা ছিলাম নিঃস্বার্থ ভালোবাসায়। আসলে পৃথিবীতে যদি নিঃস্বার্থ ভালোবাসা থাকে, একমাত্র পিতামাতা এবং সন্তানের মধ্যেই থাকে, আর বাকি সব ভালোবাসার মধ্যে একটু হলেও লেনদেন, হিসাব নিকাশ থাকে, এবং সেই লেনদেন
হিসাব নিকাশে গরমিল হলে সেই ভালোবাসা কমেও যেতে পালিয়ে পারে, যায়। ভেঙেও যেতে পারে, কিন্তু এই ভালোবাসা কখনোই ভাঙে না। ভাঙে না। তাহলে আমরা আজকের আড্ডা থেকে আরো একটা জিনিস শিখলাম যে আমরা যদি এই যে পিতা মাতা এবং সন্তানের ভালোবাসা, ঘরে যেটার সূত্রপাত হয় সূতিকাঘর যেটা বলি আমরা, তো সেই ভালোবাসা যদি আমরা সমাজে ছড়িয়ে দিতে পারি, সমাজ থেকে দেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে একদম পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে এই ভালোবাসায়, প্রতিদানের আশা না করে। গৃহকে আশা মানে না করে। প্রথম আচ্ছা, আমরা একটু হাসিনা আপার কাছ থেকে আসি। হাসিনা আপাকে হ্যাঁ, দেখছি। হাসিনা আপা। আরে ভালো আছেন হাসিনা আপা? উনি আমাদের একদম সুরমা আপা বলেছেন না? আচ্ছা, হাসিনা আপা আসসালামু আছেন আর আলাইকুম আপু, শুভ নার্গিস আপা। সন্ধ্যা। জি, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা সবাইকে। জি আপু, হ্যাঁ বলেন। এই যে আমাদের 3 জন বন্ধু আছে, আমরা দারুণ রকম ভালোবাসায় মাখামাখি আছি। এটা এক হচ্ছে আজকে ভ্যালেন্টাইন্স ডে, ফাগুন গেল, সব মিলিয়ে আসলে অনেক ভালোবাসার সরাসরি। তো একদম। তার মধ্যে ফ্যামিলির যে ভালোবাসার কথাগুলো আপু বললো না, হ্যাঁ, সবাই তো সবসময় খালি মায়ের কথাই বলে বেশি, বাবাদের কথা বলে গেলে তো এই জিনিসটা আমার ভালো লাগছে। কারণ আমার ঘরে দেখা গেছে যে বাবার প্রায়োরিটি বেশি, মানে ভালোবাসা দুইজনেই, কিন্তু কম কেউ করি নাই বাচ্চাদের। তারপরে দেখা গেছে আপনি জিজ্ঞেস করবেন যে বাবারটাই বেশি, কারণ কি দেখা গেছে ভালো মন্দ একটা কিছু বলতে গেলে ধমক, রাগ, মারামারি, কারণ এই জিনিসটা আমি করছি, ওর বাবা কখনো করে নাই, যার জন্য ওর বাবার ইয়াটাই বেশি ওদের কাছে। আর আসলে এটাই করছে যেটা সত্যি ওইটাই, কিন্তু তারপরে হচ্ছে সবার কাছে এক এক রকম, এক একজনের কাছে ভালোবাসাটা। যেমন এই যে আপু বলে গেল যে বাবা আপনি মার কাকে সন্তান, ভালোবাসতেন এটা বেশি একদম হাসিনা আপা? নিঃস্বার্থ। আপনি কাকে বেশি ভালোবাসেন, মাকে নাকি বাবাকে? এ ছোটবেলার প্রশ্ন আমি হয়ে আসলে গেল। তুলনামূলক আমি বাবাকে একটু বেশি ভালোবাসি। বাহ। মার সাথে আমার একটু গ্যাপই ছিল সবসময়, কিন্তু ভালোবাসা দুইজনেরই আছে। এটা আমারও। তার মধ্যে মানে আমি আমার আব্বাকে একটু বেশি ভালোবাসি, মানে আব্বার প্রতি টানটা একটু বেশি। অনেক অনেক ধন্যবাদ এটা হাসিনা মানে আপা। বরাবরই হ্যাঁ, ছিল। একটু নার্গিস আপাকে হ্যাঁ। যুক্ত করতে চাই। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু। ভালোবাসায় বসবাস, একদম ভালোবাসা ছাড়া তো আমাদের চলেই না। চলেই না। ঘুম হ্যাঁ। থেকে উঠাই মুখ ঘুমোতে যাওয়া পুরাটাই ভালোবাসার মধ্যে থেকে। আমিও চাই সবার মধ্যে ভালোবাসাটা সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুস্থভাবে বেঁচে থাকুক। সবার জন্য শুভকামনা। আজকে ভ্যালেন্টাইন্স ডে, আরো বেশি ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ। আসলে ওনারা কিন্তু আমাদের আরেকটু উজ্জীবিত করলো, তাই না? এবং রুমা আপার বাবার সাথে আমরা আরেকটা বাবার ভালোবাসার সাথী পেলাম। মানে ভালোবাসার অনুষঙ্গগুলি এরকম কচুরি পানার মতো, একটু ভালোবাসার কথা তুলতেই কিন্তু বাকিরা সব হুড়মুড় করে এসে পড়ে গেছে, তাই না গায়ে? আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভালোবাসা বা ঘৃণা যে জিনিসটা, যে গৃহ নিয়ে যে কথাটা আপনি বললেন, যে আমরা কিন্তু প্রথম আমাদের শিক্ষাটা হয় হচ্ছে আমাদের ঘর থেকে, পরিবার থেকে। সো একটা সন্তান যখন পরিবারে যখন দেখছে যে বাবা মার সাথে তার সম্পর্কটা খুব ভালো এবং ভালোবাসাবাসী সম্পর্ক, তখন স্বাভাবিকভাবেই সে কিন্তু একটা ভালোবাসাবাসী পরিবেশের মধ্যে সে বেড়ে ওঠে। তার মনস্তত্ত্বগুলো, তার বিকাশগুলো, সেই বিকাশগুলো ভালোবাসার মধ্যে হয়। এবং ঠিক একইভাবে আপনি যদি উল্টোটা আপনি ধরেন, যে ঘৃণা, হ্যাঁ, স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে যদি সেই ভালোবাসাবাসী সম্পর্কটা যদি না থাকে, তখন কিন্তু সে তার পরিবারেই সেটা শিখতে থাকে এবং সেটার মধ্যেই সে বড় হয়ে ওঠে। সো আমরা আমি যেহেতু নিজে মা এবং আমার দুজন সচেতন, আমরা খুব সচেতন ভাবেই আমি চাইবো মা হিসাবে যে আমার ছেলে মেয়েরা আমার গৃহ থেকে ভালো জিনিসটা পাক, ভালোবাসাটা শিখুক বা ভালো আচার আচরণ শিখুক, সমস্ত কিছু গৃহ থেকে শিখে যাক। আরেকজনের সাথে তারপরে প্রাথমিক বিদ্যালয়, রাইট, আরেকজনের সাথে ভালো ব্যবহার করতে পারে। থ্যাংক ইউ। রুমাপার কাছে একটুখানি শুনবো আর তারপরে প্রস্তুত থাকতে আজ্ঞা হোক। সবসময় প্রস্তুত। নিশ্চয়ই, মানে পরিবারই হলো প্রাথমিক শিক্ষা কেন্দ্র, আমরা বলি এটা সমাজবিজ্ঞানের ভাষায়, পরিবার হলো প্রাথমিক শিক্ষা কেন্দ্র। তো পরিবার থেকে একজন শিশু সে মানে ভালোবাসাটা শিখে, ঘৃণাটাও শিখে,
বা মানে যে কোনো খারাপ গুণ ভালো গুণ, তারপরে মানে কিন্তু যা কিছু তার জাগতিক এই জীবনে প্রাথমিক শিক্ষা কেন্দ্র, তার পরিবারে সে যে পরিবেশে বড় হবে, তার মানে ভবিষ্যৎ জীবন, তার সমস্ত জীবন কিন্তু ওই চক্রের মধ্যেই আবর্তিত হবে। একদম, বাইরে থেকে শিক্ষা দিয়ে তাকে খুব বেশি আমরা খুব পরিমার্জিত বেশি করতে পারবো change না, করা যাবে হয়তো না, মানে একদম, একটুখানি করা যায়, কিন্তু সেটা খুব বেশি না। আমি বেশি দেখেছি, না। এটা সমাজবিজ্ঞানও তাই বলে, খুব বেশি তাকে চেঞ্জ করা যায় না। কাজে আমাদের ঘরের মধ্যে সুস্থ পরিবেশ সুস্থ থাকা, পরিবেশ একটা ফিরিয়ে সুন্দর আনতে হবে। ভালোবাসার একটা পরিবেশ একদম, একদম। সন্তানকে দেয়া, সেজন্য বাইরের পৃথিবীতে সবাইকে ভালোবাসতে পারে, ওই শিক্ষাটা কিন্তু সে ঘর থেকেই পেয়ে যায়। কাজেই আগামী দিনের যে নাগরিক, তাকে ভালোবাসতে হবে, তাকে ভালোবাসা শেখাতে হবে। এটা হলো মানে আমার শেষ কথা আর কি। অনেক ধন্যবাদ। হ্যাঁ, ফ্যামিলি থেকে জেমি ও যেহেতু আমাদের চাইতে একটু ছোট, তারপরে ওর ভাবনা কতটা বড় একটু দেখি। আমি সেটাই মনে করি। আসলে কি বলবো, আপনারা এত অভিজ্ঞতা সম্পন্ন, সত্যি এটা যে একটা বাচ্চা ও সম্পূর্ণ ভালোবাসা বলেন, মানবিকতা, যেটাকে আমি ভালোবাসাকে একরকমের আমি মানবিকতা বলি, মানবিকতা সম্পূর্ণ মা বাবার কাছ থেকে, ফ্যামিলির অন্যান্য আদার্স পার্সনের কাছ থেকে। কারণ একজন শিশু ও বাসায় যেরকম বিহেভিয়ার দেখবে সেরকমই শিখবে আর কি। আমার মা খুব সুইট একজন মানুষ ছিলেন, কখনো কারোর সাথে আমি ঝগড়া বিবাদে দেখিনি, কারো সম্পর্কে এই বাসায় সমালোচনা, ভালোটা আলোচনা হতো, কখনো খারাপ নিয়ে আম্মু আলোচনা করতেন না। এবং মুসাফিরদের একটা সমাগম হতো আমাদের বাসায়, দেখতাম মা রান্না করার সময় এক মুঠো ভাত, এক্সট্রা এক পিস মাছ, এগুলো এক্সট্রা করে আম্মু দিত। এবং ছোট আমি খুব জিজ্ঞেস করতাম, আম্মু এগুলো কেন দাও? তো বলতো যে যদি হঠাৎ করে কোনো মুসাফির চলে আসে। তো ওই জিনিসগুলো আমি এখানেও চেষ্টা করি, ফ্যামিলি এডুকেশন আমি চেষ্টা আচ্ছা, করি। একদম শেষের দিকে এসেছি, আমি বিদায় নিই, তারপর গান শুনতে শুনতে বাড়ি যাব। আমার তো একদমই যেতে ইচ্ছে করছে না, কিন্তু প্রকৃতি এবং সময় এর বাইরে আমরা যেতেও পারবো না। আবারও দেখা হবে এরকম কোনো আড্ডায়। সে পর্যন্ত খুব ভালো থাকতে হবে, আমরাও খুব ভালো থাকতে চাই। আমরা গান শুনতে শুনতে বাড়ি চলে যাব। সে পর্যন্ত সবার পরিবার ভালোবাসায় থাক। আচ্ছা, আমি খুব সুন্দর একটি গান করি সাবিনা ইয়াসমিন ম্যামের, আশা করি সবার ভালো লাগবে। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আপারা অসাধারণ, আপনি বকুল আপা, কি বলবো আপনাকে, অসাধারণ ব্যক্তিত্ব আপনার। সুন্দর একটি গান উপস্থাপনা করছি। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি, দিন গিয়ে রাতে লুকাবে, মুছো না গো আমারি ছবি, তুমি ভুলো না আমারি নাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমিও ছিলাম, এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে